দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় বা ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। সেই বিষয়টির বর্তমান এবং ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি। স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা রয়েছেন, তারা বিশ্লেষণ করেন আমাদের সেই বিষয়টি নিয়ে। আজকের আলোচনার বিষয় কোনটি আগে, নির্বাচন নাকি সংস্কার? এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে তিনজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন জাতীয় নাগরিক পার্টির জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এবং সব শেষে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমরা শুরুতেই একটি প্রতিবেদন দেখে নিতে চাই, যেই প্রতিবেদনের মধ্য দিয়ে আজকের দিনে বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বলেছেন। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের সংকট উত্তরণ হবে। এটি তিনি প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে বলেছেন। পাশাপাশি তিনি এটিও আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন বিলম্ব হলে পতিত ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ অন্য একটি অনুষ্ঠানে বলেছেন, শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে বিদ্যমান সব সমস্যা দূর করা সম্ভব। আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল। এতে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। এই কথা অস্বীকার করার জন্য যে শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বড় ভূমিকা দেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের, যার কারণে এই প্রথমবারের মতো ফ্যাসিস্টে পালানোর সাথে বহু সাংবাদিককে পালাতে হয়েছে। আমরা বড় ক্ষতি জাতির কিন্তু করে ফেলেছি আমাদের দালাল সাংবাদিকরা। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সত্যটা লিখব, বস্তুনিষ্ঠ লিখব, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং তথ্য সন্ত্রাস থেকে বিরত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক হবে না। দেশের সংকট উত্তরণে জাতীয় নির্বাচন জরুরি। যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন, অন্যদিকে তার অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো। অন্যদিকে রাজধানীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল সমস্যা দূর করতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। এজন্য অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। আমির খসরু বলেন, পতিত স্বৈরাচারের সাথে আরও কিছু শক্তি এখনো সুযোগ নেয়ার চেষ্টা করছে। তাদেরকে সুযোগ না দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আমরা আলোচনায় চলে যেতে চাই, কোনটি আগে, নির্বাচন নাকি সংস্কার? এই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আজকের বিষয়টি ঠিক করা হয়েছে। আমি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আপনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। আজকের প্রতিবেদনটি আপনি দেখলেন, এর কিছুদিন আগে আপনাকে একটু পিছনে নিয়ে যেতে চাই। বিএনপি মহাসচিবের আগে একবার বলেছিলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারায় তাহলে নতুন সরকার গঠন করে নির্বাচন করতে হবে। যার জবাবে তখনকার উপদেষ্টা, বর্তমানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছিলেন, বিএনপি কি পরোক্ষভাবে 1/11 সেনা সমর্থিত সরকার গঠন ইঙ্গিত দিচ্ছে কিনা? প্রশ্নটি হচ্ছে, এই ধরনের যে পাল্টাপাল্টি মন্তব্য, সংস্কার বনাম নির্বাচন, এই বিতর্ককে আরো উস্কে দিচ্ছে কিনা বা বিষয়টিকে দ্বন্দ্বের দিকে নিয়ে যাচ্ছে কিনা? না, এখানে আমি দ্বন্দ্বের কোনো কিছু দেখি না। আপনি দেখেন যে আজকে আমাদের এই 5ই আগস্টের যে শেখ হাসিনার বিদায় এবং জন আকাঙ্ক্ষা, একটা আকাঙ্ক্ষাকে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা। শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এমনভাবে ধ্বংস করে গিয়েছে, এই জায়গা থেকে উত্তরণ করে একটা গণমানুষের বাংলাদেশ তৈরি করা। এই তো আমাদের মূল আকাঙ্ক্ষাটা। তো এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার আপনারা ওইটা কি? জনরায়, জনগণ যাকে নেতা নির্বাচিত করবে তার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা। এখন আপনার এর মাঝে প্রশ্ন উঠেছে যে এই যে রাষ্ট্রের কাঠামোটাকে শেখ হাসিনা ভেঙে চুরমার করে দিয়েছে, এটাকে একটু মেরামত করে, যেটাকে আমরা বলি এখন সংস্কার করে জনগণের উপযোগী একটা বাংলাদেশ তৈরি করা, এইটাই তো মূল কনসেপ্ট আমাদের।
কিন্তু সেখানে আমরা এই কনসেপ্টটাকে যাতে জনমানুষের কাছে একটা সহজলভ্য হয় এবং জনগণ জানে বুঝতে পারে, তার জন্য আমরা বলেছিলাম যে আপনারা একটা শিডিউল দেন, রোড ম্যাপ দেন, যে আপনারা কখন করতে চান। যেমন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে বলেছে যদি স্বল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বর, আর যদি বড় রকমের সংস্কার তাহলে জুন। তাহলে আপনি এই স্বল্প সংস্কারের ডেফিনিশনটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন? যে আমি স্বল্প সংস্কারে এই কাজ করে আমি করে যাব, ওকে, রাজনৈতিক দলকে সে বলতে পারে। আর যদি যেটা বলা হচ্ছে যে এটা বড় সংস্কার, তাহলে এই বড় সংস্কারের এইটা কি, সংজ্ঞাটা কি? আমরা তো বারবার বলে আসছি যে এই সংজ্ঞাটা আমাদেরকে দেন, তারা দিচ্ছে না কেন? অর্থাৎ যদি এখন জনগণ প্রশ্ন তোলে যে যারা ক্ষমতায় আছে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়, প্রলম্বিত করতে চায়, ক্ষমতার স্বাদ তাদেরকে পেয়ে বসেছে, যার জন্য এই নানা তালবাহানার কথা বলে, তাহলে আপনি কি জনগণের এই সেন্টিমেন্টকে কি আপনি অবজ্ঞা করতে পারবেন? আমাদের বক্তব্য যার জন্য, তাছাড়া দেশে বর্তমানে নানা সংকট রয়ে গেছে, আপনি স্পষ্ট দেখেন এই দীর্ঘ 7 মাস হয়ে গেল আইন শৃঙ্খলা রক্ষা করে আপনি কি কাঙ্ক্ষিত উন্নতি করতে পেরেছেন? পারেননি। আপনি কি দুর্বলের উদ্যোগতে নিয়ন্ত্রণ আনতে পেরেছেন? পারেন নাই। আপনি কি জন আকাঙ্ক্ষা, আপনি একটা পরিমাপ করেন যে 5 তারিখ ডক্টর ইউনূস সরকারের যে জনপ্রিয়তা ছিল, আজকে 7 মাস পর জনপ্রিয়তা কোথায় গেছে? কেন জনগণ আস্থা হারাচ্ছে? জনগণ আস্থা হারাচ্ছে, জনগণ যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা চেয়েছিল, যে আমরা যে বলি যে নতুন একটি বন্দোবস্ত, সেইটা দিতে এই সরকার এখনো সফল হয় নাই। বরং আমরা দেখি এর মাঝে একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। বলা হচ্ছে ওই যেমন আপনি দেখলাম এখানে এনসিপির একজন প্রতিনিধি আছে আমাদের আলী নাসের খান সাহেব, ওনাদের নেতা ওই দিন বললো দেখলাম যে আমাদের জুলাই প্রস্তাব মেনে নেন, ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবো। তাহলে গভর্নমেন্টে কে, হুইজ দ্য পাওয়ার, ডক্টর ইউনূস না আসিফ মোহাম্মদ? কে পাওয়ারে? আমরা তো আই ডোন্ট নো, আমরা জানি না। অথচ আমরা দেখি যে এই যে এখন একটা ঘটনা খুব তুচ্ছ, এটাকে উল্লেখ করার কোনো কারণ নাই। কিন্তু আপনাকে একটা যে কোনো জিনিস, একটা পরম্পরা একটা জিনিস আছে। আপনার সরকারি প্রতিনিধি মাগুরে গেছে, আপনি হেলিকপ্টারে যাবেন কেন? আমাকে কি নিয়েছে? অর্থাৎ জনমতে আপনি বুঝাতে চান এই সরকারটা আপনি চালাচ্ছেন, অর্থাৎ একটা সিম্পেথি, অথবা জনগণকে এটা সিম্পি হতে পারে, অথবা আপনি ক্ষমতার একটা দম্ভ দেখাতে চাচ্ছেন যে আমি যা বলি তাই কিন্তু হয়। তো এই অবস্থা থেকে যে উত্তরণ আপনি না করতে পারেন, তাইলে এই যে জন আকাঙ্ক্ষা বা জন ঐক্য, এটা তো ধীরে ধীরে কিন্তু আপনার অনৈক্যের দিকে চলে যাচ্ছে। পাশাপাশি আরেকটা যে জিনিস দেখেন যে আজকে ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ নিয়ে চলছে। আপনি দেখেন, আপনি ইচ্ছে যান, সোশ্যাল মিডিয়া যান, আওয়ামী লীগের প্রায় 30-35টা পোস্টাল আছে, আইডি আছে, এমন নিউজ প্রচার করে যে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। চায়নার বিমান রেডি, ডক্টর ইউনূস চলে যাচ্ছে, আপনার মনে আছে? এখন হলো কোনটা ফেক আর কোনটা রিয়াল, এটা তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু জনমনে তো একটা অস্বস্তি দেখা দেয়, একটা অনিশ্চয় দেখা দেয়, একটা সন্দেহ দেখা দেয়। তো এই জায়গা থেকে উত্তরণের একটাই পথ আছে, সেটা জনগণের কাঙ্ক্ষিত একটা সরকারকে ক্ষমতা দেওয়া, যারা জনগণের এই প্রত্যাশাকে পূরণ করে আগামী দিনে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে। আমরা একটু অ্যাডভোকেট আলী নাসের খান, জাতীয় নাগরিক পার্টির জয়েন্ট চিফ অর্গানাইজার, আপনার কাছে যেতে চাই। আপনার সহ আলোচকের কথা শুনলেন, আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বন্ধু বলা যায়, আপনি প্রতিবেদন দেখলেন, একটি বিষয় তুলে আনা হয়েছে সেটিও শুনলেন। প্রশ্নটি হচ্ছে, পারস্পরিক বোঝাপড়া আরো ভালো হওয়ার বদলে বিএনপির উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছেন কিনা আপনারা? বিএনপি বড় রাজনৈতিক দল, সরকার পরিচালনা তাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা যে রাজনৈতিক দলটি ঘোষণা দিয়েছি এবং যে রাজনৈতিক দলের ব্যানারে আমরা কাজ করছি, জাতীয় নাগরিক পার্টি, আমরা নবীনতম রাজনৈতিক দল, ভবিষ্যতের রাজনৈতিক দল আসবে। একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে যে অবস্থা বিরাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জাতিগত ঐক্য অনেক বেশি জরুরি। এই ঐক্যের প্রক্রিয়া সামনে থেকে নেতৃত্ব দেয় রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের উপরে ভরসা করতে হয়, কারণ তারাই সংসদে যাবে, তাদের প্রতিনিধি পাঠাবে জনগণের পক্ষ থেকে এবং সরকার পরিচালনা করবে। বড় রাজনৈতিক দলগুলো সহ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বিভিন্ন প্ল্যাটফর্ম, আমরা যদি সুস্পষ্টভাবে এটা ছাত্র আন্দোলনের বা আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন থেকে উঠে আসা, মানে রক্তস্রোতের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আবার সচল করা, দেশকে মেরামত করা, এটি সবারই দায়িত্ব। তো আমরা এখানে কোনো দ্বৈরথ দেখছি না, কারো কোনো মন্দ উদ্দেশ্য দেখছি না, বরং দেখছি যে ভিন্ন ভিন্ন মতামতের ভিত্তিতে কিভাবে একেবারে আমরা একটা ঐক্যের ভিত্তিতে, সুস্পষ্ট একটা রূপরেখার ভিত্তিতে আমরা যেভাবেই একটা বাংলাদেশ, মানে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই পর্যায়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে সব রাজনৈতিক দলগুলো মোটা দাগে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কিন্তু দেখুন, জুলাই চার্টারকে ঘিরে যেই আমরা তর্ক বিতর্কে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে
জাতিসংঘের মহাসচিবও এসেছেন, তিনিও সংস্কারের পক্ষে বলেছেন এবং নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনা সব ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমরা মোটা দাগে 3টি কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এই 3টি কিন্তু পাশাপাশি চলতে পারে, একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করে না। আমরা বিশেষ করে আমাদের যে রাজনৈতিক বন্ধু যারা রয়েছেন, জাতীয়তাবাদী দল বা জামায়াত ইসলাম বা অন্যান্যরা, প্রত্যেকেই এই প্রক্রিয়াকে বিশ্বাস করেন। কিন্তু আশঙ্কার জায়গা তো অনেক রয়েছে। বাংলাদেশে 111-এর মতো সরকার এসেছে, আস্থাহীনতার কারণে আমরা বারবার কেয়ারটেকার সিস্টেম চেয়েছি। আমাদের জন্য এটা আক্ষেপের ব্যাপার যে রাষ্ট্রের বয়স 54 বছর হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের জনগণ জানে না সুনির্দিষ্টভাবে কবে নির্বাচন হবে। গত 16 বছরের ঘটনা ঘটেছে এটি, এবং এর আগেও যদি ফেরত যায়, স্বাধীনতার পর থেকে প্রত্যেকবার নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেখুন, জনপ্রতিনিধি নির্বাচিত করা এবং জনগণের এই সমর্থনীয় সরকার গঠনের এই যে প্রক্রিয়া, তার জন্য সবচেয়ে ভাইটাল প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন। তো এই নির্বাচনের ডেট তারিখ আমরা কিন্তু জানি না। এখনও যেটা আশঙ্কা, যেটি কবে হতে পারে, এর জন্য কি আমাদের নির্বাচন কমিশন প্রস্তুত কিনা, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত কিনা, জনপ্রশাসনে যারা এর সাথে সম্পৃক্ত তারা প্রস্তুত কিনা। তো এটি আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি বড় সুযোগ এনে দিয়েছে। আমরা এটিকে বলছি যে একটি মহাজাগরণ। আমি কয়েকটি টার্ম বলছি, এটি অনেক আমাদের বন্ধুরা বলতে পারেন বাংলাদেশের মানুষ এগুলোর ব্যাপারে অভ্যস্ত না, কিন্তু আমরা গণপরিষদের কথা বলেছি। মূল কথা হচ্ছে এটিকে যদি আমরা একটি সংবিধান সভা আকারে বলি মানুষকে, মানুষ বুঝতে পারবে। গণপরিষদের বিতর্ক বাংলাদেশে হয়েছে, গণপরিষদের ওই বিতর্কের মধ্য দিয়ে আমরা ওই সময়কার 72 সংবিধান এসছে। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে অপরচুনিটি দিয়েছে, তখন আমরা বলছি যে আমরা সম্মিলিতভাবে একটা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চাই। এই সেকেন্ড রিপাবলিক এই জুলাই গণঅভ্যুত্থান সহ আমাদের যে ঐতিহাসিক লড়াই এবং যে পরম্পরা, তার বাস্তবসম্মত আকাঙ্ক্ষাগুলো হাজির করবে এবং এটি প্রস্তাবনা আকারে সংবিধানে জুড়ে দেওয়া থাকবে। দেখুন, এক্ষেত্রে আলাপ আসতে পারে যে সংবিধানের সংস্কার করলেই তো সম্ভব, কিন্তু এই সংবিধান কিন্তু এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে নেই। আমরা বারবার এই ডেভিলদের দেখেছি, বারবার এখানে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম পরিচালনা করা এই সরকারের তরফ থেকে করা হচ্ছে, কারণ ক্ষমতাকে কুক্ষিগত করা। তাহলে মনে করেন যে আপনারা যেভাবে এগোচ্ছেন, আমি বিশেষ করে এনসিপির কথা বলছি, আপনার সহ-আলোচক বিএনপির এবিএম মোশাররফ হোসেন আপনাদের বেশ কিছু উদাহরণ কিন্তু তিনি তুলে ধরেছেন। সবকিছু মিলে আপনারা কি মনে করেন যে জনগণ ভোটাধিকার প্রয়োগে কিছুটা অপেক্ষা করতে রাজি আছে? আপনারা কি এরকম মনে করেন? দেখুন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় তখন যখন নির্বাচনী পরিবেশ মানে উপস্থিত থাকে। তো এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অথবা আমরা রাজনৈতিকভাবে যে ধরনের ঝুঁকি বিবেচনা করছি, সব মিলিয়ে ডিসেম্বর নাগাদ যদি এটি হয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই আমরা নির্বাচনে কখনোই বিপক্ষ নয়। এনসিপি থেকে কখনো এটি বলা হয়নি যে হচ্ছে যে নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারবে না, বরঞ্চ এটি বলা হয়েছে যে আমরা বিচারের অগ্রগতি সুস্পষ্টভাবে দেখতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা সেটি। আরেকটা কথা আমি একটু উল্লেখ করে শেষ করতে চাই। দেখুন, ফেসিবাদী ব্যবস্থার এখানে কিন্তু পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, গণহত্যাকারী কোনো দল তো এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নে ওঠে না। আমরা জার্মানির উদাহরণ যদি টানি বা গণহত্যা যেসব দেশে হয়েছে, কোথাও কিন্তু এই ফ্যাসিস্ট শক্তি বা গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তরুণদের পক্ষ থেকে, অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে এবং জনমানুষের পক্ষ থেকে সুস্পষ্ট দাবি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অন্তত 3 টার্মের জন্য তাদেরকে জাতীয় নির্বাচন থেকে বাইরে রাখা, এমনকি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সাংস্কৃতিক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধকরণের দিকে যাওয়া। যদি আমরা আবার এই হাসিনা রেজিমের এনেভেলারদের ফেরত নিয়ে আসি, যদি সেই আওয়ামী ফ্যাসিস্ট আবার ফেরত আসে, তারা যে পরিমাণ অর্থ পাচার করেছে এগুলো যদি আবার এখানে লগ্নি করে, এই দেশ কিন্তু আমাদের যে সংস্কার, আমরা যে জাতীয় ঐক্যের কথা বলছি, আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি এবং বাংলাদেশের মেরামতের কথা বলছি, সব কিন্তু ভুলুণ্ঠিত হবে। যে আমি আপনার কাছে ফিরবো, আপনার এই যে জায়গাটি আপনি আওয়ামী লীগ নিয়ে বলেছেন, এটি আমার একটু প্রশ্ন আছে, আমি পরবর্তী আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই রাজনীতি বিশ্লেষক ডাক্তার রাকিব হাসান। আপনি শুনলেন দুজন সহ আলোচকের বক্তব্য। আপনি কি মনে করেন সংস্কার বনাম নির্বাচনের বিতর্কে জরুরি বিষয়গুলো থেকে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি সরে যাচ্ছে? ডেফিনেটলি। আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। অনেকগুলো বিষয় এখানে আপনি অবতারণা করেছেন এবং আমি প্রত্যেকটি বিষয়ে কিছু জবাব দিতে চাই। শুরুতে হচ্ছে কি, আমাদের গত ফ্যাসিস্ট যে রেজিম যে ছিল শেখ হাসিনা, বিশেষ করে আমি যদি 2009 সালের ইলেকশনকে মোটা দাগেও ফেয়ার ধরি, তো সেটির পরও 16-17 বছর যে ইলেকশন ছাড়া এবং জনগণের ম্যান্ডেট ছাড়া যে দেশ যে তাদের যেভাবে দেশ চালিয়েছে, তারা একটা কথা বলেছে বারবার যে তুমি উন্নয়ন নাকি গণতন্ত্র, কম গণতন্ত্র বেশি উন্নয়ন,
ওই আমাদের একটা প্রবাদ আছে না, লিখে লেখো দিলাম এক ফোঁটা শিশির। তখন আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন বলে লিখে ফেলা দিলাম এক ফোঁটা ফ্লাইওভার, 1 চামচ পদ্মা সেতু, 2 চামচ স্যাটেলাইট। তো এই জাতীয় যে টার্মগুলো তারা ইউজ করতো, সে কিন্তু ইলেকশনের, আপনি যখন ইলেকশনের কথা বলেন তখন কিন্তু তারা তেলাবেগুনে জেগে উঠতো। তো এখনও আমরা গত 7 মাসও আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে আমরা যে সংস্কারের যে মূলা ঝুলিয়ে আমাদের ইলেকশনকে প্রলম্বিত করা কিংবা আমাদের যে এখানে অদৃশ্য শক্তিগুলোকে অবাধ বিচরণে খেলার যে সুযোগ করে দেওয়া, তো সেটির একটি প্রায় তারা আমরা লক্ষ্য করছি। আরেকটা কথা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। আমাদের একটা বাংলা কথা আছে, যার হয় না 9তে তার হয় না 90তে। আপনি গত 7 মাসে কি সংস্কার আপনি আমাদেরকে দেখাচ্ছেন? কোন একটি সংস্কার আপনি দেখাতে পারছেন? আপনি যে শেখ হাসিনা বিচার চান, শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, হোয়াট এভার আপনি যা খুশি তা করেন, আপনি কি আজ পর্যন্ত আমাকে ট্রেস করতে পারছেন হয় আর শেখ হাসিনা? শেখ হাসিনা কোথায়? আমি যদি বলি শেখ হাসিনা ইন্ডিয়াতে নাই, আমি যদি বলি শেখ হাসিনা দিল্লিতে না, আপনি কোনো একটা প্রুভেন দেখাতে পারছেন যে শেখ হাসিনা দিল্লিতে আছে? তো আপনি তো সেই কাজও এখন করতে পারেন না। 7 মাসে আপনি শেখ হাসিনা বিচার চান, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে চান। আবার এই কথা বলা হয়েছে যে শেখ হাসিনার ফাঁসি হওয়া না পর্যন্ত আপনি ইলেকশনের নাম যদি মুখে না নেন, এটি তারিখের ফেসিবাদী কথাবার্তা। তো আপনারা যে এই যে নানা ধরনের পায়তারা করা হচ্ছে, আমি মনে করি প্রত্যেকটি পায়তারার মেন উদ্দেশ্য হচ্ছে ইলেকশনকে প্রলম্বিত করা এবং আমাদের বাংলাদেশকে যে একটি ডেমোক্রেটিক সোসাইটির মাধ্যমে যে আমরা হাঁটার যে পরম্পরা, আমরা হাঁটার যে পরিকল্পনা নিয়েছিলাম, সেটির দিকে আমাদেরকে বিচ্যুত ঘটানো। আর পরবর্তী সময়ে আমি আর একটি বিষয় আলোচনা করি। আমার সহ-আলোচক তিনি বলেছেন তারা গণপরিষদ নির্বাচন চান, ওনারা সেকেন্ড রিপাবলিক চান, অনেক কিছু চান। আমি একটু এই বিষয়গুলো অ্যাড্রেস করতে চাই, পুরনো আলাপ আমি একটু নতুন করে সংযোগ করতে চাই। দেখুন, আমাদের আসলে যে সেকেন্ড রিপাবলিকের যে কনসেপ্টটি, আমি ধারণা যে ওনাদের সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটি ওনাদের ক্লিয়ার না। যার কারণ হচ্ছে কি, ধরুন আমাদের 1971 সালের যুদ্ধ পরবর্তী সময় আমাদের যে প্রথম সংবিধান রচনা হয়, সেই প্রথম সংবিধান রচনা পরবর্তী সময়ে যে বাকশাল গঠন করা হয়, সেই বাকশালের মাধ্যমে আমাদের প্রথম সংবিধান কিংবা আমাদের যে বিদ্যমান ব্যবস্থার খবর দেওয়া হয়েছিল। এবং সেই বাকশাল থেকে পরবর্তী সময় যখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরত আনেছিল, সেটি ছিল আমাদের মূলত সেকেন্ড রিপাবলিক। আর ধরুন আমাদের এই যে রিপাবলিকের ধারণাটা কি, আমাদের দেশের নাম হচ্ছে যে গভর্নমেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন রিপাবলিকের ধারণাটা হচ্ছে কি, আপনি একটি বিদ্যমান সিস্টেম থেকে আপনার নতুন একটা সিস্টেমে যাওয়া। ধরুন আপনি যতগুলো রিপাবলিক আমাকে উদাহরণ দিবেন, প্রত্যেকটি আমি চ্যালেঞ্জ দিয়ে আপনি বলতে পারবো। ধরুন আপনি এখন ফ্রান্সে 5th রিপাবলিক চলছে, ফ্রান্সের প্রত্যেকটি রিপাবলিক আপনি দেখেন, একটি রিপাবলিকের পর একটিতে একটা সময় গণতন্ত্র, একটা সময় স্বৈরতন্ত্র, এক সময় মিলিটারি শাসন, একটা সময় রাজতন্ত্র। তো আমরা তো বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছি। শেখ হাসিনা ধরেন আপনি 3টি ইলেকশন সে ম্যানিপুলেট করেছে, সে কিন্তু ইলেকশন ছাড়া ক্ষমতা থাকেনি, সেই ইলেকশনকে ম্যানিপুলেট করেছিল। তার মানে কি, আপনার ইলেকশনে সে ত্রুটি, সংবিধানে সে পায়তারা করে, ত্রুটি বিচ্যুতি করে কিংবা আমাদের সিস্টেমকে সে কবজা করে সে এখানে ক্ষমতা থেকেছে। তার মানে আলটিমেটলি আমার এখানে নির্বাচন ব্যবস্থা কিংবা আমার ক্ষমতা আসার পর রাজনৈতিক দলগুলো যাতে ফেসিস্ট না ওঠে এবং আপনার সংবিধান সংস্কার হ্যাঁ চলবে। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান ছাড়াই তারা চলতেছে, অনেক দেশ সংবিধান শতবার সংবিধান করতেছে। আমেরিকাতে আপনি দেখেন অনেকবার সংবিধান সংস্কার হয়েছে। তো আমাদের সেই সংবিধান সংস্কারটা চলবে। আর এই জিনিসগুলো হচ্ছে একটা প্যারালাল প্রক্রিয়া। কারণ আপনি উন্নয়ন, গণতন্ত্র, উন্নয়ন থাকলে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র থাকলে উন্নয়ন থাকবে না। সবগুলো হচ্ছে আলটিমেটলি আপনার নন ডেমোক্রেটিক প্রসেসে হাঁটা। এখন আপনার ডেমোক্রেটিক প্রসেসে হাঁটতে হলে সবগুলো প্যারালালি চলবে। আপনার সংস্কার চলে নাই, বাংলাদেশে 54 বছরের সংস্কার নাই, এই ধরনের কথাবার্তা যারা বলে একেবারে বোকাস কথাবার্তা বলে। আমাদের নানা সংস্কারের মধ্যে দিয়ে আসছে, হয়তো আমরা সে কাঙ্ক্ষিত ডেমোক্রেটিক সোসাইটি আমরা পাইনি 54 বছরে। আমাদের বিদ্যমান যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটি আমরা পাইনি। কিন্তু সে জায়গা থেকে ধরেন আমাদের বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, নতুন অ্যাড, সংযোজন, বিয়োজন কিছু হয় নাই, এটা আপনি বলতে পারেন। সুতরাং আমরা এখন যেটা মনে করি যে বাংলাদেশের যে এখন বর্তমান যে সরকার, যে তারা পিপল ম্যান্ডেটে আসছে, তারা ধরেন পপুলার ম্যান্ডেটে আসছে, ইলেকট্রাল ম্যান্ডেটে আসেনি। তো গত 7 মাসে আপনি দেখেন তারা কোনো ধরনের সংস্কারের কোনো কাঠামো তারা দেখাতে পারেনি। এখানে আমি আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু প্রসঙ্গটি তুললেন, বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের জনপ্রিয়তা এবং সরকারের গ্রহণযোগ্যতা আপনি কিভাবে পরিমাপ করবেন? আচ্ছা, আমার কাছে বড় কথা হচ্ছে ধরেন আপনার এই যে আমাদের যে গণঅভ্যুত্থানের যে শক্তি, প্রত্যেকটা একটা কালেকটিভ শক্তি ছিল। ধরেন এখানে আপনি ধরেন যখন 5ই আগস্ট, আমি যদি সেই 36 দিনের জুলাই যদি প্রেক্ষাপট রচনা করি, সেখানে ধরেন একজন সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ শিক্ষার্থী কিংবা একজন মাদ্রাসার স্টুডেন্ট বা যাই বলেন না কেন, সবাই একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্যে ছিল যে আমাদের ফেসিবাদের পতন করাতে হবে। পরবর্তী সময় যখন আপনি দেখেন এই 36 জুলাই কিংবা 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হলো, এই সরকার গঠনের মধ্যে তো দেখেন আপনার এখানে বৈষম্য তৈরি করা হলো। আপনি দেখেন এই সরকার আপনি করা হলো, এখানে ধরেন আমাদের যে একটা এনজিও মার্কা সরকার হলো। আপনি দেখেন এখানে আপনার অনেক ধরনের নেপোটিজমের কথা আমি জানি, যার বাড়ি চট্টগ্রাম, যে গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত, যে এনজিওর সাথে জড়িত, তারা এখানে গভর্নমেন্টের প্রাধান্য পাচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটি নিয়োগ, যতবারে তারা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যতবারে বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, যতবারে সংস্কার কমিটি করা হয়েছে, সবগুলো এই ধাঁচের লোকে নিয়োগ করা হয়েছে। তারপর আপনি দেখেন এখানে ছাত্ররা এখানে পলিটিক্যাল পার্টিতে গেল, বাইরে তাদের এখানে জাতীয় নাগরিক কমিটি, তারপরে তাদের এর আগে হচ্ছে কি আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এখন তারা পলিটিক্যাল পার্টি। আপনি এখানে ক্ষমতা থেকে আপনি এখানে দল গঠন করছেন, কিংস পার্টি গঠন করলেন। তো আলটিমেটলি এখানে যে ওরা এক্সট্রা বেনিফিট পাচ্ছে, ওই উনি বললো যে হেলিকপ্টারের কথা, আপনি এর আগে হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করছেন, 26.5 লক্ষ টাকা শুধু হেলিকপ্টার বিল উঠেছেন। তারপর আপনি দেখেন আপনি এই আসিয়া যে মারা গেল, সেখানে আপনি বলেছেন হেলিকপ্টার সিট খালি আপনি উঠে গেছেন, মানে সব মামের মূল্য, বুঝছেন? তো এখন হচ্ছে কি ধরেন আপনার এভাবে করে এদেরকে যে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে, এটা দৃশ্যমান।
তো সুতরাং আলটিমেটলি যে আপনি আরেকটা প্রশ্ন এখানে উঠেছিলেন যে সেটা হচ্ছে কি যদি এই সরকার এই বিদ্যমান অবস্থা এইভাবে কন্টিনিউস করে তাহলে হচ্ছে কি আলটিমেটলি তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। এবং বিএনপি আপনি দেখেন গত 16 বছরে তাদের একটা মাত্র প্রধান চাওয়া ছিল যে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। তো সুতরাং এই সরকার যদি পিপল পারসেপশন ইজ ম্যাটার, এখন আপনি পিপল পারসেপশন তারা ধরে নিচ্ছে যে এই সরকারের এই ছাত্রদের যে দলটি গঠন করা হলো সেটি সরকারের পার্টি। আপনি ভিতরে যে মেকানিজমে বলেন না কেন যে এক্সপ্লেনেশন দেন পিপল পারসেপশন হচ্ছে কি সেটা আমি একটু শেষ করি। তারা যখন আপনি যখন এই ইলেকশনটা যখন যাবে তখন এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হবে। এটা আমি আপনার বক্তব্যে আসবো, আপনার কাছে আরো আবার ফিরবো। আমি একটু ছোট্ট করে এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে দ্বিতীয় প্রশ্নটি করতে চাই, খুব সংক্ষেপে উত্তর চাচ্ছি। বিএনপি যদি নির্বাচন আয়োজনে তারা দিতে থাকে তাহলে পাল্টা কোনো আন্দোলনের সূত্রপাত হতে পারে কি? কারা করবে পাল্টা? আপনাদের বিরোধী যারা রয়েছেন না, এখানে তো আপনি দেখবেন, আপনার দেখতে হবে যে ডিমান্ডটা জনগণের মানে কণ্ঠের প্রতিধ্বনি হচ্ছে কিনা আপনাকে সেটাকে দেখতে হবে। আপনি এখন একটা এই যে আপনার নতুন দল আমাদের এনসিপি, তাদের কাছে কি এমন কোনো জরিপ, এমন কোনো মতামত, এমন কোনো সার্ভে আছে যে বাংলাদেশের জনগণ আপাতত নির্বাচন চায় না? দেখো বলুক। অথবা এমন কোনো জরিপ আছে যে শেখ হাসিনার বিচার ছাড়া আগামী দিনের নির্বাচন মানুষ কল্পনাই করতে পারে না? অর্থাৎ বিশ্বাসযোগ্য কোনো তথ্য উপাত্ত তো আপনার কাছে নেই। আমরা একটা ধারণার উপর বলতেছি, হাইপোথেটিক্যালি বলছি এইটার পর এইটা হওয়া উচিত, এইটার পর এইটা হওয়া উচিত। কিন্তু আপনাকে এই বাংলাদেশ সাম্প্রতিককালে 2-4টি যে জরিপ আমরা পত্রপত্রিকা, যেটা ওপিনিয়ন পুল যেটাকে বলে, জনমত জরিপ যেটা বলে, সেখানে আপনি দেখেন যে আমরা এর মধ্যে দেখলাম যে প্রায় 56% লোক এই মুহূর্তে নির্বাচন চায়, এই মুহূর্তে চায়। অনেকে মনে করে যে শেখ হাসিনার বিচার হওয়া অনেক একটু দুরূহ ব্যাপার, কারণটা উনি পালিয়ে গেছে, ওনাকে তো আপনি পাচ্ছেন না। তারপর এখানে আরেকটু যে ব্যাপারগুলি নিয়ে এখন মারাত্মক বিপর্যয় মানে বিতর্ক হচ্ছে, যেমন বলা হচ্ছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে অর্থাৎ বিচার বিভাগকে কি আপনি গলা টিপে ধরতে চান, অথবা আপনি আপনার ইচ্ছা মতো করে রায় দিতে চান? তাহলে তো ফেসিস শেখ হাসিনার মতো আগামী দিনে মানুষ প্রশ্ন তুলবে, যারা বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে ফাঁসি দিয়েছে, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছে। অর্থাৎ এই জিনিসগুলি আপনাকে খুব সচেতনতার সাথে কিন্তু আপনাকে হ্যান্ডেলিং করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা মুন্সিয়ানার ছাপ আছে বলে আমার কাছে কিন্তু এই সরকারের মনে হচ্ছে। জি মোশাররফ হোসেন, আমরা ফিরবো। দর্শক, সময় হচ্ছে আরআইসিএল স্টিল জনতন্ত্র কেন্দ্রের একটি বিরতির। আমরা কথা বলছি কোনটি আগে, নির্বাচন না সংস্কার, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি কোনটি আগে, নির্বাচন নাকি সংস্কার। আমরা একটু দ্রুত আলোচনায় চলে যেতে চাই। আমি এবার আলোচনা শুরু করতে চাই জাতীয় নাগরিক পার্টি জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান, আপনার মাধ্যমে সংস্কার বনাম নির্বাচন এই বিতর্ক যে আকার ধারণ করেছে সেটি বন্ধ হওয়া জরুরি মনে করেন কিনা, এনসিপির করণীয় কি সেখানে? আমরা মনে করছি এই আলোচনা তুঙ্গে থাকা উচিত। এখন আমার সহ আলোচক একটা কথা বলেছেন যে আমরা সেকেন্ড রিপাবলিক বুঝি না, গণপরিষদ বুঝি না। তো আমরা বিশ্লেষক বা যারা অনেক এই বিষয়ে আলোচনা করেন তাদের মধ্যে এটা কি বিদ্যার জন্য অধ্যত্ত অহংকার আমি বুঝি না। আমাদের দেশের সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে আমরা একটা নেচার দেখতে পাই যে নিজে ছাড়া কেউ যোগ্য না। তো ওনারা মনে করেন নিজেরাই পড়াশোনা করেন, রাজনৈতিক দলগুলো কিছু যায় না। তো দায়িত্ব না নিয়ে অনেক কথা বলা যায়। ওনার কথার মধ্যে দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সরকারি দল, সরকার, বিরোধী দল, বিরোধী রাজনীতি, সরকারি প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে তিনি গুলিয়ে ফেলেছেন। উনি মনে করছে এনসিপি সরকার, ছাত্ররাই সরকার, তারাই পরিচালনা করছেন, আমরা এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। তো আমার কাছে একটু ডিস্ট্রাক্টিভ মনে হলো। তাহলে আমরা মূল আলোচনায় আসি। দেখুন, এখন এনসিপি সবসময় বিশ্বাস করে যে বিচার, সংস্কার এবং নির্বাচন এটি যৌথবদ্ধভাবে চলতে পারে, এবং আমরা এই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যেই স্বরে কথা বলছে একই স্বরে কথা বলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেখতে পেয়েছি তারা নির্বাচনী রোডম্যাপ দিচ্ছেন, এবং রাজনৈতিক দলগুলো যখন তাদের সাথে বিভিন্ন সংলাপে যাচ্ছেন সেক্ষেত্রে আলাপ হচ্ছে। তো সেটি বলা হয়েছে ডিসেম্বর নাগাদ। তো তারপরেও যদি রয়েছে, এটা পরিবেশের উপর নির্ভর করবে। কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে এমন কোনো কর্মই করছি না বা এমন কোনো কথা বলছি না যাতে নির্বাচন পিছিয়ে যায়, বরঞ্চ এটি বলছি যে গণতান্ত্রিক ধারায় ফেরবার জন্যে, গণতান্ত্রিক যা ফিরে আসার জন্যে যে ধরনের মিনিমাম সংস্কার প্রয়োজন সেটি যাতে হয়। দেখুন, জুলাই চার্টারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং 166টি যে সংস্কার প্রস্তাবনা 6টি সংস্কার কমিশনের, এটির ব্যাপারে এটি ওয়েবসাইটে প্রকাশিত হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের যে সংস্কার কমিশন তারা একটা উদ্যোগ নিয়ে করবেন। এখানে এই আলাপও আসছে ভবিষ্যতে যে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার হবে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা সরকার গঠন করবেন, তাদের উপর দায়িত্ব বর্তায়। গণপরিষদের কথা এজন্য আমরা বলছি
যে যদি নতুন যে সংবিধানের কথা আমরা বলছি যে বিশেষ করে বড় ধরনের পরিবর্তন, এটি এর মধ্য দিয়ে আসলে এবং এটিকে যে কনভার্ট করে জাতীয় সংসদে রূপান্তর করা হয়, আমাদের একই ব্যালটের এটি সম্ভব, সময়টা কমে আসলো। এর আগে যে জুলাই চার্টারে সকল রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যমতের এই প্রক্রিয়াটা শেষ করতে পারে, তাহলে কিন্তু জনগণ একটা সুস্পষ্ট বার্তা পাবে যে আমার এই ধরনের সংস্কার হচ্ছে। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান মিয়ার কোনো পাওয়ার শিফটিং ইস্যু না, যে একটা রেজিম ছিল পড়ে গেল। নিরস্ত্র মানুষ এভাবে রাস্তায় দাঁড়িয়ে লেথাল ওয়েপনের সামনে জীবন দিয়েছে, কটি ঘটনা রয়েছে। যদি এটিকে ইন্টেন্সিটি হিসেবে দেখেন, যদি এটার একটা মাত্রা হিসেবে দেখেন, পৃথিবীতে একটি বিরল ঘটনা। প্রায় আমরা তো মনে করছি যে অধিকাংশ মানুষ রাস্তায় নেমে এসেছে, তরুণ কিশোর ছাত্র আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এইবার যে এজ গ্রুপ আপনি দেখবেন যে একেবারে শিশু থেকে শুরু করে বালকরা, যুবকরা কোন আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছে। সেটি তো নির্বাচন তো নিশ্চয়ই গত 16 বছরে আমরা ভোট দিতে পারি নাই, তারপরেও কি ওই বাংলাদেশ আমরা চাই যেটি হাসিনা আমলে বা যারা মানে আমাদেরকে কোনোদিন ওনারশিপ দিত না, আমাদেরকে কণ্ঠরোধ করেছে, আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রায় 46 লাখের মতো মামলা দিয়েছে, আয়নাগর তৈরি করেছে, ওই বাংলাদেশকে আমরা ফেরত চাই যেখান থেকে আমাদের অর্থ সম্পদ লুটপাট করে বেগমপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশ চাই যে অনবরত ক্রসফায়ার হয়েছে, সেই বাংলাদেশ তো আমরা চাই না। উঠিয়ে নিয়ে গিয়ে একেবারে গুম করে ফেলা হয়েছে প্রত্যেক বছর 500-600 মতো, যেখানেই মিনিমাম দেখা গিয়েছে যে একটু বিরোধী মত, সরকার বিরোধিতা একটা টার্ম আকারে আবিষ্কৃত হলো বাংলাদেশে। আর সরকার বিরোধিতা করা, সরকারের বিপক্ষে বলা তো ডেমোক্রেসির একটা পিলার। মানুষ সমালোচনা করে সরকারকে অ্যাকাউন্টেবল রাখবে। ওই যে অন্ধকার একটা জগৎ, সেই জগৎকে আমরা ফেরত চাই। আমি আপনাকে এই যে যেহেতু আপনারা সংস্কারের পক্ষে অনেক বেশি ভূমিকা রাখছেন, আপনাদের পক্ষ থেকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। 6টি সংস্কার কমিশন গঠন করা হলো, সুপারিশ জমা দিলেন 5টি, একটি সংস্কার কমিশন কোনো সুপারিশ জমা দিলেন না, পুলিশ সংস্কার কমিশন। এই জুলাই আগস্ট আন্দোলনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি বিতর্কিত, আপনারা এই নিয়ে কথা বলছেন না কেন? দেখুন, আমরা বারংবার বলেছি যে যিনি স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা তিনি ব্যর্থ হয়েছেন। আমাদের ছাত্রদের উপরে গাজীপুর সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, শিক্ষার্থী বলছি, ছাত্র এই জন্য বলছি, এদেশের ছাত্র সমাজ এবং সারা দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ছিনতাই বেড়ে গেল মোহাম্মদপুর সহ সারা দেশে। বারংবার ছাত্রদের পক্ষ থেকে এবং তরুণ রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে যারা অ্যাক্টিভিজম করেন, যারা বিভিন্ন রাজনৈতিক নাগরিক প্ল্যাটফর্মে রয়েছেন, এমনকি রাজনৈতিক দলগুলো থেকে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যেমন বারংবার তাদের সাথে সুর মিলে আমরা বলছি, আমরা রাস্তায় অ্যাক্টিভিজম করছি যে দ্রুত যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে আমরা যদি রক্ষা করতে পারি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রক্ষা করতে পারি, নির্বাচনটা দ্রুত সম্ভব, সংস্কার সম্ভব। দেখুন, এক্ষেত্রে যেটি আপনি বলেছেন খুব যৌক্তিকভাবে বলেছেন, যারা আমাদেরকে হত্যা করলো, আমাদের ভাই বোনদের তো করেছে। এই যে এজ গ্রুপের কথা বলছি, শিক্ষার্থীদের যারা রাজপথে জীবন দিয়েছেন, 2000-এর মতো শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্বের অর্থ জীবন্ত শহীদ, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, পরিবারের জন্য বোঝা হয়ে গিয়েছেন, ভবিষ্যৎ শঙ্কা, কারো কারো গায়ে স্প্লিন্টার রয়েছে, বুলেট রয়েছে এবং সামনেও অনেকে শাহাদাত বরণ করবেন। মানে আমরা মানে এটি মানে বর্ণনা করার মতো না, কি ভয়াবহ অবস্থা, 50,000-এর মতো মানুষ এভাবে আহত। কিন্তু উর্দির পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি যে মিনিমাম যে চেঞ্জেস, পোশাকের পরিবর্তন হয় না। আমরা অনেক গালবরে, আমি শেষ করছি, কথা শুনেছি যে পুলিশের মধ্যে নানান ধরনের চেঞ্জেস আসবে, গ্রেপ্তার করবার ক্ষেত্রে কি হবে, নিবর্তনমূলক নানান, তারপর হেফাজতে টর্চার করতে পারবে না, নানান কথা শুনে জানি এই প্রসঙ্গটা আমরা একটু আমি শেষ করছি। তো আমরা এই ব্যাপারে সোচ্চার যে পুলিশের অবশ্যই সংস্কার হতে হবে। পুলিশের যদি সংস্কার হয় তাহলে এই দেশের নাগরিকরা নিরাপদ বোধ করবে। জি, আমি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে যেটা জানতে চাই, আবারও একটু নির্বাচন নাকি সংস্কার, এই জায়গায় একটু ফিরে যেতে চাই। যে সময় জাতীয় সংলাপ সবচেয়ে বেশি জরুরি, ঠিক তখন সংস্কার বনাম নির্বাচন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো কিনা? না, আপনি যে কোনো সংকট সমাধান করতে হলে তো একটা সংলাপ দরকার। সংলাপ ছাড়া তো কোনো কিছু সম্ভব মানে বিশ্বের এই বড় বড় আপনাদের সংকট দেখেন, আলোচনার মাধ্যমে কিন্তু সংকট সমাধান হয়েছে। কিন্তু এখানে আপনি যে কথাটা বলছেন যে 6টা কমিশনের 5টা রিপোর্ট জমা দিয়েছে, কয় মাস হলো? 8 মাস। সংলাপ শুরু হয়েছে কেন? সংকটটা কোথায়? এখানে প্রশ্ন আমাদের যে আপনি যদি আন্তরিক হতেন, আপনি অলরেডি রিপোর্ট আপনার হাতে, রাজনীতিগুলির মতামত অলরেডি লিখিতভাবে আপনার কাছে দিয়ে দিয়েছে, তাহলে আপনি কেন এটা আলোচনা করে একটা সমাধানের পথে যাচ্ছেন না? আমাদের এই আপনার অভিসন্ধিটা নিয়ে আমাদের প্রশ্ন। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতার লালায়িত না, আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান না, তাহলে আলোচনা হ্যাঁ আমরা যদি বুঝি আলোচনায় সময় লাগতেই পারে, কারণ একটা সমস্যা সমাধান করতে হলে ডায়ালগ,
ঐক্যমত্যের জন্য সময় লাগতেই পারে, এটি খুব কিন্তু স্বাভাবিক। আপনি তো কোনো প্রক্রিয়াই শুরু করছেন না, বরং আমরা গতকালকে দেখলাম না, গতকাল না পরশু খবরে দেখলাম যে সংস্কার কমিশনের কিছু কিছু সুপারিশ রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি কি দিয়েছেন নির্দেশ? রাজনৈতিক দলগুলির কি জানার অধিকার নাই? আপনি দেখেছেন এই নিউজটা? দেখেছেন না? জি। তাহলে আপনি কোন সংস্কার করছেন? রাজনৈতিক দলকে কি এটা জানার এখতিয়ার নেই? আপনি কার স্বার্থে সংস্কার করতে চাচ্ছেন? সেইটা যদি পরবর্তী জাতীয় সংসদ বলেন, যদি অ্যামেন্ডমেন্টের দরকার হয়, যারা আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় যাদের যাবে জনগণের ভোটে, তারা যদি সেইটা আপনার সংসদে অনুমোদন না দেয়, তাহলে আপনার এই সংস্কারের মূল্যটা কোথায়? সুতরাং আমাদের একটাই বক্তব্য, আপনার আলোচনা করতে হবে, রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, নিয়ে এই সংকট সমাধানের জন্য কার্যকরী একটা কর্মপন্থা উদ্ভাবন করতে হবে। সেই ক্ষেত্রে এই সরকারের একটা নির্লিপ্ততা, এটা আমাদেরকে কিন্তু মারাত্মকভাবে কষ্ট দিচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমরা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান, আপনি শুনছেন আলোচনা, সংস্কার ছাড়া নির্বাচন নয় বনাম নির্বাচনে দেরি হলে সংস্কার নয়, এই বিতর্কের শেষ কোথায়? আচ্ছা, আমি তার আগে আপনাকে আবার ধন্যবাদ। আমি তার আগে ওনার একটু বক্তব্যের একটু আনসার দিতে চাই। সেটা হচ্ছে উনি বলছে যে আমি সরকার এবং ছাত্রদের পার্টি গুলিয়ে ফেলছি। আমি কিন্তু বারবারই বলছি যে পিপল পারসেপশন, এটা আমার বক্তব্য না। আর একটা কথা হচ্ছে উনি বলছে যে রিপাবলিক নিয়ে, তাই উনি বলুক রিপাবলিক জিনিসটা কি, গণপরিষদ কেন দরকার। গণপরিষদ তখনই দরকার যখন একটি দেশে যুদ্ধবিধ্বস্ত দেখে সরকার থাকে না, সংবিধান থাকে না, সেখানে গণপরিষদ দরকার। বাংলাদেশে সেই পরিমাণ বাস্তবতা নেই। আর একটা কথা হচ্ছে রিপাবলিকের যে জিনিসটি, ধরেন হচ্ছে কি আপনার পৃথিবীতে 12-13টি দেশের হাতে হচ্ছে আপনার পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু কে এখন মধ্যে ইউজ করছে? কারণ হচ্ছে কি ইউজ করে না, কারণ হচ্ছে কি আপনি এটাকে অ্যাফোর্ড করতে পারবেন না। সুতরাং বাংলাদেশের এই বাস্তবতায়, বাংলাদেশের যে বাস্তবতায় গণতন্ত্রহীনতায় আমাদের প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস, আমাদের একটি দীর্ঘদিন আমরা ভোটের বাইরে, আমরা ইলেকট্রাল প্রসেসের বাইরে, ডেমোক্রেটির বাইরে, এর মাঝখানে আপনি যদি রিপাবলিকের এই তর্ক বিতর্কগুলো উঠান, এগুলো বাংলাদেশে ইফোর্ড করার মতো না এখন। কারণ আপনি যদি দেখেন ফ্রান্সে 5th রিপাবলিক চলছে, পোল্যান্ডে 3rd রিপাবলিক চলছে, স্পেনে 2nd রিপাবলিক চলছে। এই দেশগুলো যে সভ্য হয়েছে 250, 300, 400 বছরের গৃহযুদ্ধের ইতিহাস আছে এখানে। আর আপনি দেখেন প্রত্যেকটি দেশে এই যে আপনার এতটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আসছে, এখন বাংলাদেশে আপনি চাইলেই সবকিছু কালকে রাতারাতি আপনি বাংলাদেশকে সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলেস বানাতে পারবেন না। সুতরাং আমাদের যে মিনিমাম বিদ্যমান কাঠামোর মধ্যে দিয়ে আমাদের এগাতে হবে। এবার আপনার প্রসঙ্গে আসি, আপনি প্রশ্নটি করেছেন যে আমাদের সংস্কার ছাড়া নির্বাচন নয় বনাম নির্বাচনে দেরি হলে সংস্কার নয়, এই বিতর্কের শেষ কোথায়? এই বিতর্কের আসলে শেষ নাই। আসলে ধরেন ইলেকশনে যেদিন ডেট ঘোষণা হবে, যেদিন ভোট কাস্টিং হবে, তার আগের দিন পর্যন্ত এই বিতর্ক চলবে। কিন্তু আমাদের এই বিতর্কে শেষ করতে হবে। কারণ হচ্ছে কি আমি যে প্রসঙ্গে আগের টার্মে আপনাকে বলেছি, সেটা হচ্ছে ধরেন আমাদের যে কালেকটিভ যে শক্তিগুলো ছিল, কালেকটিভ যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা পরে বিনষ্ট হয়েছে। কারণ এখানে প্রত্যেকেরই নিজস্ব চাওয়া আছে, নিজস্ব পাওয়া আছে, এবং সেই চাওয়া পাওয়ার মধ্যে যখন ঘাটতি থাকে তখন আসলে এই ঐক্যের বিনষ্ট সুরটা হয় কি। আর এই মুহূর্তে যদি দেখুন এই গভর্নমেন্টের, আমি জানি না ডক্টর ইউনূস সাহেব এখনো যদি ধরেন বাংলাদেশে এই বাস্তবতায় আপনি যদি দেখেন, ধরেন 5ই আগস্টের ঘটনাটা আজকে ঘটলো, তারপর আমি ডক্টর ইউনূসকে চাইতাম, ডক্টর ইউনূসকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে চাইতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমার কাছে ফিল হয় যে ধরেন এখানে যে সবকিছুর প্রতি কন্ট্রোলটা ওনার হাতে নাই। এখানে কিছুটা সময় আপনি দেখেন উনি স্বরাষ্ট্র মন্ত্রী, এত অভিযোগ তার বিরুদ্ধে, ইভেন সবাই তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তাকে কেন সরানো যাচ্ছে না? আপনি দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 5ই আগস্ট পরবর্তী সময় এখন পর্যন্ত প্রায় 8 মাস হতে চললো, 7.5 মাস 8 মাস হতে চললো, এখনো পর্যন্ত বিএনপি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসতে পারলেন না। কিন্তু আপনার দেখেন হিজবুত তাহরির সবাই কিন্তু জামিন মুক্ত, আনসারুল্লাহ বাংলা টিম মুক্ত। আপনি দেখেন তারা ঘোষণা করে যায়, তারা এখানে প্রোগ্রাম করে, এবং তাদের ঘোষণার আগে একটা টিভি চ্যানেল, বেসরকারি টিভি চ্যানেল, স্যার আমি নাম বলছি না, সেই টিভি চ্যানেল আগে থেকে ড্রোন কভারেজ দেয়। তো এগুলো কি আপনার কাছে মনে হয় না যে সামথিং ইজ গোয়িং রং? সুতরাং আমাদের আসলে সেই ইলেকশন যদি দেরি করেন আপনি, আমাদের এই মুহূর্তে অনেক সমস্যা সংকট আছে, অনেক সংকট থাকবে, কিন্তু ইলেকশন যদি দেরি করেন তাহলে আমরা আমাদেরকে সেই 111 বলেন, সেই মাইনাস ফর্মুলা বলেন, নানা ধরনের অপশক্তির এখানে খেলা রয়েছে, এবং অনেক ধরনের জিও পলিটিক্যাল এখানে গেম রয়েছে। সেই গেমগুলো আমাদের পলিটিক্যাল দলগুলো বুঝতে হবে, আমাদের এই বিদ্যমান সরকারকে বুঝতে হবে, সংস্কার সবাইকে আসলে বুঝতে হবে। আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আলোচনা হচ্ছে কোনটি আগে, নির্বাচন নাকি সংস্কার। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে চমৎকার আলোচনা হচ্ছে কোনটি আগে, নির্বাচন নাকি সংস্কার। এই প্রসঙ্গে আমরা আলোচনায় চলে যেতে চাই জাতীয় নাগরিক পার্টির জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান। তার মধ্য দিয়ে আলী নাসের খান, যারা নির্বাচনকে সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন, তারা সংস্কারের অপরিহার্যতাকে কিছুটা কম গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন কিনা? আমি খুব স্ট্রেট কাট উত্তর দিই। আমাদের সবার উত্তর হচ্ছে বাংলাদেশ আগে, বাংলাদেশ ফার্স্ট। তো সংস্কার আগে, ডিম আগে না মুরগি আগে, এই আলোচনা অনেক দিন চলতে থাকবে। আমরা বারবারই বলছি এটা যুদ্ধবদ্ধভাবে চলতে পারে, প্যারালালি চলতে পারে। শুধুমাত্র আমরা কিছু প্যারামিটারের কথা বলছি যে দেখুন, সংস্কার, নির্বাচন এই দুটোই জরুরি, একই সাথে চলতে পারে, এবং একটা ডেডলাইনের মধ্য দিয়েও এটি সম্পন্ন হতে পারে। এটি রাজনৈতিক দলের ঐক্যমত্যের প্রয়োজন। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার রাজপথে যারা স্ট্রিট পাওয়ার শো করেন, যাদের জনসমর্থন রয়েছে, যারা কথা বলছেন, বিশেষ করে মেজর রাজনৈতিক দল,
আমি জাতীয়তাবাদী দলের কথাই বলবো, অন্যান্য দলের কথা সেদিকে কিন্তু হেলে পড়েন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমালোচনা করছি এবং এই যে বিচারের ধীরগতি, নির্বাচনের ব্যাপারে আরও সুস্পষ্টভাবে না বলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে না রাখা, এবং দেখুন যে দ্রব্যমূল্যের কথা বলেছি, যদিও অনেকটা স্বস্তি হয়েছে, প্রতিনিয়ত বলছি। দেখুন এইটা হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল বলেছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সমর্থিত সরকার। আমরা এই নতুন বাংলাদেশ এই এক্সাম্পল সেট করতে চাই। আমরা প্রতিদিনের কাজের জবাব প্রতিদিন নিতে চাই। আমরা তাদেরকে অনির্দিষ্টকালের জন্য বসাই নেই, কচ্ছপ গতির কাজ করার জন্য বসাই নেই, এমন উপদেষ্টাদের তাদের মন গড়ে অ্যাক্টিভিটি বা এনজয় বাজির জন্য বসাই নেই যেটা আজীবন ধরে চলতে থাকবে, তারা ক্ষমতা এনজয় করবে। যে তরফ থেকে হোক, এটা একটি সরকার, এই সরকারের পক্ষ থেকে নানান ধরনের নিপীড়ন যেটি বা জনগণের বিরুদ্ধেও কিছু কিছু সিদ্ধান্ত তারা নিতে পারে। এজন্য কিন্তু আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি। এই প্রক্রিয়াটি যাতে ত্বরান্বিত হয়, রাজনৈতিক দলগুলো যাতে কনফিডেন্স থাকে। মোশাররফ ভাই স্পষ্ট করে বলেছেন, দেখুন যদি আমাদের মধ্যে ঐক্যমত্য না থাকে, পরবর্তী সংসদে কিন্তু এগুলো র্যাটিফাই করার কোনো সুযোগ থাকবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা নেতৃত্বের কিছু দুর্বলতা দেখতে পেয়েছি, যে আবার বারংবার মনে হয়েছে সরকার গঠনের পর থেকে যে সেখানে একজন নেতা দরকার ছিল যার কথার ভিত্তিতে সরকার খুব দ্রুত ফাংশন করতে পারত। এই সংস্কার কমিশনগুলো সুপারিশ দেওয়ার পরে এই জাতীয় ঐক্যমতের যে সংস্কার কমিশন সেটি দ্রুত কাজ করতে পারতো। এর সাথে আমরা এগ্রি করি। আমরা বারংবার বলছি, আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন এবং সংস্কার এটি পারস্পর বিরোধী নয়। আমরা শুধুমাত্র এই পরিবেশটি এনশিওর করতে চাই যাতে করে এই ফ্যাসিবাদী ব্যবস্থা ফেরত না আসে বা স্বৈরতন্ত্র ফেরত না আসে। আমাদের কনসার্নের জায়গা হচ্ছে শুধু এতটুকুই। জি, অ্যাডভোকেট আরিনা স্যার, আপনাকে ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে ঠিক বিপরীত প্রশ্নটি, অর্থাৎ তাকে যেটি করেছি তার বিপরীত, যারা সংস্কারকে নির্বাচনের উপর স্থান দিচ্ছেন তারা দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব অনুধাবন করতে পারছে না বলে মনে করেন কিনা? না, এখানে আপনাকে বাস্তবতা কিন্তু অনুধাবন করতে হবে। যেমন আপনাকে এখন যে বিতর্কটা বাংলাদেশে হচ্ছে, যেমন এই এনসিপি যেটা বলছে যে সেকেন্ড রিপাবলিকেন, আপনার প্রয়োজন না কতটুকু, আপনাকে সেইটা তো একটা অ্যাসেসমেন্ট করতে হবে। কারণ আমাদের বিদ্যমান একটা কনস্টিটিউশন আছে এবং যার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। এবং আপনাকে হয়তো আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানা দুর্বলতা আছে, নানা ফেসিজম আছে, কিন্তু দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু শুধু একটা সরকার দায়ী, জনগণের তো একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। যেমন আমাদের কৃষিক্ষেত্রে আমাদের সাফল্য, এখানে আপনি যদি পুঙ্খানুভাবে বিচার করেন গভর্নমেন্টের কতটুকু কন্ট্রিবিউট আর সাধারণ কৃষকদের কতটুকু কন্ট্রিবিউট, কৃষকদের কারণে কিন্তু আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন অনেকটা। তো এই ক্রেডিটটা হয়তো সরকার পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু মূল এক তো করতে কৃষকরা। তো তেমনিভাবে এই যে রিপাবলিক বলে আপনার একটা ধূম্রদল তৈরি করা, সংবিধান চেঞ্জ করে দেবেন, আমরা তো প্রায় বলি আমরা এই নাসের খানদেরকে, হ্যাঁ আপনারা যদি মনে করতেন এই কনস্টিটিউশন দিয়ে আমাদের দেশ চলবে না, আপনাদের হাতে তো বিরাট একটা সুযোগ ছিল 5 তারিখ, আপনারা আপনারা কেন শপথ নিলেন এবং ওই সরকারকে বৈধতা দিলেন আপনাদের 3 জন উপদেষ্টাকে দিয়ে, তখন আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। এখন কেন আপনাদের মধ্যে একটা উষ্মা দেখা দিচ্ছে যে না হয়তো আমরা ভুল করে ফেলেছি? তাও তো আপনারা বলছেন না। এখনও তো আপনাদের 2 জন প্রতিনিধি ওখানে আছে, হয়তো আপনারা খোলস চেঞ্জ করেছেন, আগে ছিলেন বৈষম্য, এখন এনসিপি, কিন্তু ঠিকই আপনাদের প্রতিনিধি কিন্তু গভর্নমেন্টে আছে। তো এই বহুরূপী কথা বলে জনগণকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই, বরং আমরা আপনাদের কাছে পরামর্শ দেব যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, এখনো আপনারা এখানে আপনাদের দর্শনকে দিতে পারেন নাই, এখন আপনাদের ম্যানিফেস্টোকে আপনারা দিতে পারেন নাই, এখন আগামী দিনে জনগণের জন্য আপনারা কি করবেন সেই প্রস্তাবনা উত্থাপন করতে পারেন নাই। এর আগেই যদি জনগণ আপনাদের প্রতি কনফিউজড হয়ে যায়, তাহলে এই দলের ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে কিন্তু নতুন প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। আমি শেষ করবো রাজনৈতিক ডক্টর রাকিব আল হাসান, আপনি 2 মিনিটে আমাকে উত্তর দেবেন। বাংলাদেশের 54 বছরের যে শাসন ব্যবস্থা, সেখানে সবচেয়ে বেশি উপেক্ষিত এবং অবমূল্যায়িত শব্দটি হচ্ছে জবাবদিহিতা। প্রস্তাবিত যে সংস্কারগুলো দেয়া হচ্ছে, এগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে কতটা পরিস্থিতি উন্নত হতে পারে? ডেফিনেটলি আপনাকে আবার ধন্যবাদ, বাকি দুজনকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যদি আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে হচ্ছে কি আমাদের যে ডেমোক্রেসি প্র্যাকটিসটা, সেটা যেখানে সবচেয়ে বড় জবাবদিহিতা কিন্তু রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদের, ডেফিনেটলি, এবং আমাদের রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল জবাবদিহি নিশ্চিত করতে হবে, তার দলের ভিতরে নিশ্চিত করতে হবে, তার দলের কাছে নিশ্চিত করতে হবে, তার সিস্টেমিক কাঠামোর মধ্যে নিশ্চিত করতে হবে। সে যদি তার দলের ভিতরে ডেমোক্রেসি এস্টাবলিশ করতে পারে, তাহলে সে ক্ষমতা গিয়ে সে ক্ষমতা দিয়ে তারপরে ডেমোক্রেসিটাকে এস্টাবলিশ করতে পারে। আমি 2টা প্রসঙ্গ ওনাদের কথা প্রসঙ্গে আপনাকে বলি, সেটা হচ্ছে কি আমাদের এই মুহূর্তে যে ঐক্যমতের কথা বলছে, আসলে আমাদের অ্যাকোমোডেশন খুব জরুরি, যেটা আমাদের এনসিবির ভাই বললেন। অ্যাকোমোডেশনটা যে কারণে জরুরি সেটা দেখুন, আমাদের প্রত্যেকটি
ধরুন আমরা এখানে প্রত্যেকটি সংস্কার আমরা করলাম, কিন্তু ধরেন যে দলটি ক্ষমতা আসলো তারা 2/3 মেজরিটি নিয়ে আসলো, সে একটা সংস্কার মানলো না, তারা তো আমাদের কোনো ভ্যালু নেই। তা আমাদের আসলে এমন একটা অ্যাকোমোডেশনে যেতে হবে যে আমাদের রাষ্ট্রের কিছু বেসিক জায়গায় আমাদের একমত থাকতে হবে। আমাদের ইসলাম যেরকম কিছু বেসিক জায়গায় সেম, প্র্যাকটিসের ধরন এক এক জায়গায় একরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম বেসিক জায়গাটাতে এক হতে পারতে কনফ্লিক্ট হওয়া যাবে না। যার কারণে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ধরুন প্রত্যেকটি দলের মধ্যে অ্যাকোমোডেশন থাকা জরুরি। আরেকটা জিনিস আমি বড় জরুরি অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে ধরুন আমাদের ইউএন, ইউরোপিয়ান ইউনিয়ন, বিদেশি শক্তিগুলো কিন্তু বারবার বলছে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না এবং আমরা ইনক্লুসিভনেস ইলেকশন চাই। তো সেই জায়গা থেকে ধরেন আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত আমরা এখনো জানি না, কিন্তু আওয়ামী লীগের যে 25% যে ভোট আছে, যে মেজরিটি ইন পিপলস যে ভোটটা আছে, সেই পিপলদেরকে আপনি কিভাবে অ্যাকোমোডেট করবেন? এই ভোট আবার কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ না, এরা সাধারণ মানুষ। সাধারণ মানুষের কিন্তু আপনার পলিটিক্সে অ্যাকোমোডেট করতে হবে, কারণ এই অ্যাকোমোডেট না করলে কিন্তু আপনার এই সংস্কার কিন্তু পরবর্তী আবার প্রশ্নবিদ্ধ হবে এবং তারা কিন্তু পরবর্তী আবার সেই আপনাকে রাষ্ট্রকে ফ্যাসিজমের কাজে নিয়ে যেতে পারে। এটা জরুরি প্রশ্ন। আর একটা জিনিস হচ্ছে ধরেন আমরা ডেমোক্রেসি বলতে ইন জেনারেল যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ধরেন ডেমোক্রেসি মেজরিটি শাসন। 51% হলে আপনার মেজরিটি শাসন করতে পারে, কিন্তু আপনি 50% মানুষ যখন ক্ষমতা নেবেন আপনার 100% দায়ভার নিতে হবে। সুতরাং আপনি যে ধরনের সংস্কার চান, নতুন রাজনৈতিক দলকে আমরা বলবো তারা রাজনৈতিক দল গঠন করছে, কিন্তু রাজনীতি কোনো আমরা কোনো ম্যানিফেস্টো আমরা দেখি নাই। তারা বরং এই বিতর্ক বাদ দিয়ে, বাকবিতণ্ডা বাদ দিয়ে আমি বলবো তাদেরকে আসলে সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করতে। শেষ বাক্যটি বলুন। সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করলে তারা জনগণের কারণ ইন্টারকানেকশন করতে হবে, কারণ আমার কাছে মনে হচ্ছে গত 7 মাস তারা অনেক পরিমাণ ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং তাদের কানেকশনের জন্য তারা দ্রুত ম্যানিফেস্টো ঘোষণা করা জরুরি। জি, ডক্টর রাকিব আল হাসান, অ্যাডভোকেট আলী নাসের খান এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে ঠাঁই পাক জনগণের স্বার্থ, বিতর্কে না জড়িয়ে জাতীয় স্বার্থ রক্ষার যে সুযোগ এসেছে বাংলাদেশে, রাজনৈতিক দলগুলো যেন সে সুযোগ হাতছাড়া না করে সেই প্রত্যাশায় শেষ করছি আজকের জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।